প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের 2 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ জৈব রসায়ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ জৈব বিক্রিয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা জৈব বিক্রিয়ার কৌশল বোঝার জন্য যে সকল মৌলিক বিষয় ছিল, যেমন কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মুক্তমূলক, এদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যদি সত্যিকার অর্থে এই বিষয়গুলো স্টাডি করে থাকো এবং বুঝো, তাহলে জৈব বিক্রিয়ার কৌশল বুঝতে তোমাদের খুবই সহজ হবে। আর জৈব বিক্রিয়ার কৌশল যখন তুমি বুঝতে পারবে, তাহলে জৈব রসায়নের মজাটা তুমি প্রকৃতপক্ষে অনুধাবন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের সকলকে আমি জৈব বিক্রিয়ার কৌশল ক্লাসে স্বাগত জানাচ্ছি। জৈব বিক্রিয়াকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি, যথা দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এবং সমানুকরণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি লিখে ফেলি, জৈব বিক্রিয়াকে প্রধানত আমরা 4টি ভাগে ভাগ করি, যথা দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। 3 নম্বর হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। 4 নম্বর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এছাড়াও কখনো কখনো জারণ বিজারণ, পানি যোজন ইত্যাদি বিক্রিয়াগুলো আলোচনায় আসবে। প্রধানত আমরা জৈব বিক্রিয়াকে 4 ভাগে ভাগ করব: দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এবং সমানুকরণ বিক্রিয়া। আজকে আমরা দ্রুত বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দ্রুত বিক্রিয়া কি, দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন কি, আমি একটি উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন যে কোনো অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি প্লাটিনামের উপস্থিতি রুম টেম্পারেচার, তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাব। তাহলে এখানে অ্যালকেনটা হচ্ছে বিক্রিয়ক আর হাইড্রোজেন হচ্ছে বিকারক, আর ডান পাশে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যালকেন উৎপাদক। তার মানে এটি একটি দ্রুত বিক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ। তাহলে কিভাবে আমরা দ্রুত বিক্রিয়ার সংজ্ঞা দিব? যে বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে বিকারক যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি হয়, এখানে কোনো সহ উৎপাদ থাকে না, তাকে আমরা দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন বলি। আমি আবার বলছি, যে বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে বিকারক যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি হয় এবং এখানে কোনো সহ উৎপাদ থাকে না, তাকে দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন বলে। আমি আশা করছি তোমরা দ্রুত বিক্রিয়ার সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এখন আমি দ্রুত বিক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করতে পারি, যথা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। তাহলে দুটি দ্রুত বিক্রিয়া, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া আর একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। এখন দ্রুত বিক্রিয়াটি যদি ইলেকট্রোফাইল দ্বারা, অর্থাৎ দ্রুত বিক্রিয়ার প্রথমেই যদি ইলেকট্রোফাইল যুক্ত হয়, বিকারকের যেহেতু দুটি পার্ট, একটা হচ্ছে ইলেকট্রোফাইল একটা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ প্রথমে যদি ইলেকট্রোফাইল যুক্ত হয় এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়ে একটি উৎপাদ গঠিত হয়, তখন তাকে আমরা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলবো। আর যদি বিক্রিয়কের সাথে প্রথমে নিউক্লিওফাইল যুক্ত হয় এবং পরে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি হয়, তখন তাকে আমরা কেন্দ্রাকর্ষী
যৌথ বিক্রিয়া বলবো। বিষয়টা একদম সিম্পল। অর্থাৎ যৌথ বিক্রিয়ায় প্রথমে যদি বিকারকের ইলেকট্রোফাইল যুক্ত হয় এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়, তখন তাকে আমরা ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন বলবো। আর যৌথ বিক্রিয়ায় প্রথমে যদি বিকারকের নিউক্লিওফাইল যুক্ত হয় এবং পরে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে একটি উৎপাদ তৈরি হয়, তখন তাকে আমরা কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া বলবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের বিক্রিয়ার কৌশলের মধ্যে, জৈবিকের কৌশলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হবে যৌথ বিক্রিয়া নিয়ে। প্রথমে আমি ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। একটি উদাহরণ দিই। সাধারণত অ্যালকিন সমূহ কি করে? অ্যালকিন এবং অ্যালকান সমূহ ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখানে অ্যালকিন চেনার উপায় হচ্ছে, আমরা বলেছিলাম যে অ্যালকিন কি থাকবে? কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। তাহলে অ্যালকিনের সাথে যখন আমরা বিকারক যুক্ত করব, আমরা আগেই বলেছিলাম বিকারকের দুটি পার্ট থাকবে, একটা ইলেকট্রোফাইল থাকবে, একটা নিউক্লিওফাইল থাকবে। প্রথম অংশ যেটা প্লাস চার্জ সেটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর যেটা পরের অংশ মাইনাস সেটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন কে প্রথমে যুক্ত হবে সে অনুযায়ী নাম হবে। আমাদের আলোচনার বিষয় যেহেতু ইলেকট্রোনাকশী যুক্ত বিক্রিয়া, তার মানে এখানে আমি উদাহরণটা এমনভাবেই দিয়েছি যেন এটা ইলেকট্রোনাকশী যুক্ত বিক্রিয়ার উদাহরণ হয়ে থাকে। এখন বিকারকের কোন অংশ আগে যুক্ত হবে সেই অনুযায়ী যেহেতু নাম হবে। এখানে প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে। কেন যুক্ত হবে সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি একটু পরে। প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে, তারপরে যে কার্বনের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হবে অপর কার্বনটি ধনাত্মক চার্জ লাভ করবে। সেই ধনাত্মক চার্জের সাথে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ নিউক্লিওফাইল যুক্ত হয়ে আমরা উৎপাদটা পেয়ে যাব। তাহলে প্রথমে যুক্ত হচ্ছে ইলেকট্রোফাইল, তারপরে যুক্ত হচ্ছে নিউক্লিওফাইল। সুতরাং এখানে আমরা একটি উৎপাদ পেয়েছি। তাহলে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে বিকারকের ইলেকট্রোফাইল অর্থাৎ ধনাত্মক চার্জ প্রজাতি যেটা, সেটা প্রথমে একটি কার্বনের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে যে যৌগ সৃষ্টি হয়েছে বা অন্তর্বর্তী আয়ন সৃষ্টি হয়েছে, সেখানে অপর কার্বনটি ধনাত্মক চার্জ লাভ করেছে এবং সেই ধনাত্মক চার্জের সাথে নিউক্লিওফাইল অর্থাৎ ব্রোমাইড আয়ন যুক্ত হয়ে আমরা একটি উৎপাদ পেয়েছি। তার মানে এটি একটি ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ার একটি উদাহরণ। কেন এটা ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়া? কারণ প্রথমে যুক্ত হচ্ছে ইলেকট্রোফাইল। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যালকিনের সাথে কেন প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হলো, অথবা অ্যালকিন কেন ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়া অনুসরণ করে? এই প্রশ্ন আসতেই পারে। যে শিক্ষার্থী, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতেই পারি যে অ্যালকিন সমূহ কেন ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, এখানে দ্বিবন্ধন রয়েছে। দ্বিবন্ধন একটি হচ্ছে সিগমা বন্ধন, আর অপরটি হচ্ছে পাই বন্ধন। আমরা জানি পাই বন্ধন ইলেকট্রনগুলো পরস্পরের সাথে শিথিলভাবে ওভারল্যাপিং এর মাধ্যমে যুক্ত হয়ে থাকে। তার মানে এখানে অ্যালকিনের যেখানে দ্বিবন্ধন রয়েছে সেখানে পরিবেশটা ঋণাত্মক অর্থাৎ এনভায়রনমেন্টটা নেগেটিভ। তাহলে এখানে পরিবেশ যেহেতু নেগেটিভ বা ঋণাত্মক, তাহলে স্বভাবতই বিকারকের যেটা ধনাত্মক ইলেকট্রন সেটা আকৃষ্ট হয়। একদম সিম্পল। তার মানে অ্যালকিনের যেখানে দ্বিবন্ধন রয়েছে এবং দ্বিবন্ধনে একটি হচ্ছে সিগমা বন্ধন, অপরটি হচ্ছে পাই বন্ধন। যেখানে পাই বন্ধন থাকে সেখানে পাই বন্ধনের ইলেকট্রনগুলো পরস্পরের সাথে শিথিলভাবে পাশাপাশি অধিক্রমের মাধ্যমে যুক্ত থাকে। আর পরিবেশটা যেহেতু ঋণাত্মক ইলেকট্রন থাকার কারণে তাই বিকারকের যে প্রথম অংশ অর্থাৎ এখানে ইলেকট্রোফাইলটা আগে যুক্ত হবে। আগে যুক্ত হওয়ার পরে শেষে নিউক্লিওফাইল যুক্ত হবে। যেহেতু প্রথম ইলেকট্রোফাইল যুক্ত হয় তাই অ্যালকিন সমূহ কি করে? ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন অ্যালকিন সমূহ ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন আমরা ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রোনাকশী যৌথ বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে তোমার মার্কভ নীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, এটা পরীক্ষার মাঝে মধ্যে আসে এবং এই বিক্রিয়াটা বুঝলে তোমাদের পরবর্তীতে অন্যান্য বিষয়গুলোর সাথে যেহেতু রিলেটেড বুঝতে ওই বিষয়গুলো বুঝতে সহজ হবে। মার্কভ হচ্ছে সায়েন্টিস্ট, রাশিয়ান সায়েন্টিস্ট। ওনার নাম অনুসারেই বিক্রিয়াটা হয়েছে, এটা আবিষ্কার করেছে। মূলত অপ্রতিসম অ্যালকিনের সাথে, আমরা যে উদাহরণটা আগে দিয়েছি সেটা প্রতিসম অ্যালকিন, আর এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকে যুক্ত বিক্রিয়ার সময় এখানে যে নীতিটা সেটা হচ্ছে মার্কভ নীতি। এখানে উৎপাদ হবে, এখানে তোমার উৎপাদ হবে 2-bromopropane। 2-bromopropane
প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হওয়ার ক্ষেত্রে, তাহলে এখানে যেহেতু অ্যালকিন এটা, তাহলে স্বাভাবিকই এখানে তোমার ইলেকট্রোফাইল অর্থাৎ হাইড্রোজেন আয়ন আগে যুক্ত হবে, তারপরে নিউক্লিওফাইল অর্থাৎ ব্রোমাইড আয়ন পরে যুক্ত হবে। এখন হাইড্রোজেন তো 1 নম্বর কার্বনে যুক্ত হতে পারে, 2 নম্বর কার্বনে যুক্ত হবে। এই বিষয়টি মূলত মার্ক-নিকভ নীতি দ্বারা নির্ধারিত হবে। এখানে আমরা যে উৎপাদটা লিখেছি সেটা হচ্ছে 2 ব্রোমো, অর্থাৎ এখানে 1 নম্বর কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়েছে আর 2 নম্বর কার্বনে ব্রোমিন যুক্ত হয়েছে। তার মানে এখানে এইটি হবে 90% প্রোডাক্ট। আরেকটি উৎপাদ কিছু হবে, যেমন হাইড্রোজেন যদি 2 নম্বর কার্বনে যুক্ত হয় তখন ব্রোমিন যুক্ত হবে 1 নম্বর কার্বনে, তখন আমরা যে উৎপাদটা করব তার নাম হচ্ছে 1 ব্রোমো প্রোপেন। 1 ব্রোমো প্রোপেন, এটা হচ্ছে 10% উৎপাদ। তার মানে এটা হচ্ছে মেইন উৎপাদ। এতে কেন মেইন উৎপাদ হলো সেটা হচ্ছে মার্ক-নিকভ নীতির মূল প্রতিপাদ্য বিষয়, আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছিলাম যে যুদ্ধবিক্রিয়ার সময় ইলেকট্রোনাইট্রিক যুদ্ধবিক্রিয়ার সময় প্রথমে যুক্ত হবে কে ইলেকট্রোফাইল অর্থাৎ হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা যেহেতু এটি একটি অপ্রতিসম অ্যালকিন, এখন প্রশ্ন আসছে যে অপ্রতিসম অ্যালকিন কি, অর্থাৎ এখানে দ্বিবন্ধন যে রয়েছে এই দ্বিবন্ধনকে আমরা যদি কেটে ফেলি বা ব্যবচ্ছেদ করে তাহলে দুটো পার্ট পাবো, সেটা হচ্ছে অপ্রতিসম। সমান হবে না, দুটো পার্ট। অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধন যদি ভেঙে ফেলি তাহলে দুই পাশে সমান হবে না, এ ধরনের অ্যালকিন কি বলো? অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন। আর এখানে যে বিকারক আছে এটাও অপ্রতিসম বিকারক। মূলত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়ার সময় মার্ক-নিকভ নীতিটা অনুসৃত হবে। তাহলে আমরা প্রথমে প্রোপিনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি, অর্থাৎ ইলেকট্রোফাইল যুক্ত করি, 1 নং কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত হয়, যেহেতু প্রথমে নিয়ম অনুসারে অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া অনুসারে প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে, তাহলে 1 নং কার্বনে যদি হাইড্রোজেন আয়ন যুক্ত হয় তাহলে আমরা পাবো আইসোপ্রোপাইল কার্বনিয়াম আয়ন, অর্থাৎ এটার ডিগ্রি হবে 2। আর যদি 2 নম্বর কার্বনে হাইড্রোজেন যুক্ত হয় তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এন প্রোপাইল কার্বনিয়াম আয়ন, এটার ডিগ্রি হবে 1। আমরা বিগত ক্লাসে কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি নিয়ে কথা বলেছিলাম, যে স্ট্যাবিলিটির ক্ষেত্রে তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি ছিল, তারপরে ছিল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং সবচেয়ে কম ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে বিক্রিয়ার কৌশল বুঝতে এটা কিন্তু কাজে লাগবে। তাহলে স্ট্যাবিলিটির কথা যদি বিবেচনা করি তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি যেহেতু বেশি, তাই এখানে তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল অর্থাৎ ব্রোমাইড আয়নের যুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তাই আমাদের মেইন প্রোডাক্ট বা চূড়ান্ত উৎপাদ হবে 2 ব্রোমো প্রোপেন, আর এটা হবে গৌণ উৎপাদ 1 ব্রোমো প্রোপেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই বুঝতে পেরেছো কেন 2 ব্রোমো প্রোপেন মেইন উৎপাদ হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার কৌশলে 1 নম্বর কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, আর 2 নম্বর কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, সেটা স্ট্যাবিলিটি। তাহলে যার স্ট্যাবিলিটি বেশি নিউক্লিওফাইল তাকেই পছন্দ করবে, তার সাথে যুক্ত হবে। সুতরাং তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে দেখা যাচ্ছে যে অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়ার সময় বিকারকের দন্ত অণু যুক্ত হবে পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, আর নিউক্লিওফাইল বা ঋণাত্মক অণু যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে। এটাই মূলত মার্ক-নিকভ নীতির মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে এখান থেকে আমরা ইচ্ছে করে সংজ্ঞা দিতে পারি মার্ক-নিকভ নীতি, সেটা কি? অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়ার সময় বিকারকের ধনাত্মক অংশ পাই বন্ধনযুক্ত সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, আর ঋণাত্মক অংশ যুক্ত হবে সেই কার্বনের সাথে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে। এটা হচ্ছে মার্ক-নিকভ নীতির মূল প্রতিপাদ্য বিষয়। আমি আবার বলছি, অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়ার সময় বিকারকের
ধনাত্মক চার্জযুক্ত পাইবন্ধনযুক্ত সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, আর ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম আছে। এটাই হচ্ছে মূলত মাক পৃথক নীতি। কেন হচ্ছে সেটা ব্যাখ্যা আমি দিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা অ্যালকেন কেন ইলেকট্রন আকর্ষণ যুদ্ধবিদ্যাকে অনুসরণ করে এবং তার কৌশল দেখিয়েছি। তারপরে আমরা যুদ্ধবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নেম রিঅ্যাকশন মার্ক পৃথক নীতি আলোচনা করেছি। মার্ক পৃথক নীতি অনুসারে আমরা দেখিয়েছি যে কীভাবে অ্যালকেনের সাথে অপ্রতিসম বিকারকের দত্তক অংশ যুক্ত হয় এবং পরবর্তীতে ঋণাত্মক অংশ যুক্ত হয়, সেটা আমরা আলোচনা করেছি। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন অর্থাৎ কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া আলোচনা করব। কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। আশা করব তোমরা সবাই আগামী ক্লাস ফলো করবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।